এমন কালো ছেলে আম্মা। এত কালো। তুমি দেখেছ তাকে? এত কালো ছেলেকে নিয়ে কিভাবে সংসার করব আমি? ঘরময় নীরবতা। কারো মুখে রা নেই। নৈশব্দ ভাবখানা কাটতে দুপুর পুনরায় প্রশ্ন তুলে, আমার দিকে একবার তাকাও। একটু দেখো, আমার কিসে কমতি? একটু দেখাও আমাকে। উপস্থিত সকলেই উত্তর জানে না। দুপুরের তীব্র রোদের মতোই ঝলসানো সৌন্দর্য দুপুরের। এত সুন্দর মেয়ে তাদের যার কি না রূপ গুণ সবটাই সলকলা পূর্ণ করে। মেধা তুখর। ছোট্ট থেকে দুপুর প্রচুর মেধাবী একটা মেয়ে। প্রথম সারিতে তার নাম। এই যে কলেজ পাশ করল, পুরো জেলায় পঞ্চম হয়েছিল সে। বৃত্তি দিয়ে পড়েছে এতগুলো বছর। বাবা মেয়ের পেছনে স্কুলে টাকা দিবে কি উল্টো বৃত্তির টাকা এনে দুপুর বাবা হাতে দিত। সেই রূপে লাবণ্য ছড়ানো দুপুরের জন্য সকলের পছন্দ করা পাত্র দেখতে কালো। শুধু বুঝি কালো? সে ভীষণ কালো। দুপুর হিংসে করে না, না আছে অহংকার। শুধু ওই যে, মানুষের মন যেটা না চাইতেও মাঝেমধ্যে মানতে চায় না দুপুরের ক্ষেত্রেও তাই। কালো দেখতে ছেলেটার যথেষ্ট গুণগান সে শুনে আসছে সে একটা সপ্তাহ যাবৎ। তার মন কিঞ্চিত সায়ও জানিয়েছিল তাকে। আকাশ পানে তাকিয়ে দুপুর তাকে নিয়ে কদাচিৎ চিন্তাও করেছিল। ভেবেছিল তাকে জিজ্ঞেস করবে, এই যে মিস্টার দুপুরের বর, আপনার কি দুপুর পছন্দ? লোকটা তখন নিশ্চিত চমকাতো। ভাবত কোন দুপুরের কথা জিজ্ঞেস করছে তার বউ তাকে। নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকা এই সুন্দরী দুপুর নাকি বাইরের খড়খড়ে রোদময় এই দুপুর? তার বিভ্রান্ত ভাবখানা দেখে দুপুর মনে মনে মজা পেত। আহা, মানুষটাকে এভাবে চিন্তায় ফেলা মোটেও উচিত হয়নি তার, কিন্তু দুপুর কি করবে? তার মজা লাগে কাউকে বিভ্রান্ত করে দিতে। বাবা কথায় দুপুরের ভাবনায় ইতি টানে দুপুর। বাবা ওর পাশে বসেন, মাথায় হাত রাখেন, নরম স্বরে বলার চেষ্টা করলেন, সাহজে ভালো ছেলে আম্মু, আমি মানতে পারছি না আব্বু। দুপুর সরল কণ্ঠে উত্তর দেয়। বাবা এবারেও বুঝানোর ভঙ্গিতে শুধালেন, আমরা কখনো কখনো মানতে পারি না আম্মু। সেটা কিন্তু এমন নয় যে আমরা চেষ্টা করলেও মানতে পারবো না। মানুষ পারে না এমন কিছু নেই পৃথিবীতে। জীবন মানেই মানিয়ে নেয়া, মানিয়ে এবং মেনেই চলতে হয় আমাদের। তাই বলে আমার সারা জীবনের জন্য এমন একটা জায়গায় ঠেলে দিবে যেখানে আমি দম বন্ধ হয়ে রা যাব? আশ্চর্য! তুমি এটা কেন ভাবছো আমরা তোমাকে খারাপ জায়গায় দিচ্ছি? তাহলে কি ভাববো আব্বু? বাবা কণ্ঠ ভারী হলো। দুপুর থমকালো, মাথা নিচু করে নিল। সায়রা ভাইঝির পাশে বসে, মাথায় হাত রাখে, বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, একটু শান্ত হয়ে বুঝাও। সায়রা, তুমি কি দেখেছ আমি সাথে রাগ করে কথা বলছি? বলেই তাকালেন স্ত্রী পানে। গম্ভীর কণ্ঠে শুধু বললেন, আল্লাহ দুই মেয়ে দিয়েছেন, বাবা হিসেবে দায়িত্ব পালার। আমি আল্লাহ রহমতে দুই জান্নাত বড় করেছি। একজনের বিয়ে দিয়েছি আরেকজন বাকি। তাদের নিজেদের বিবেক আছে, বুদ্ধি আছে। সিদ্ধান্ত যদি নিজেরা নিতে পারে তাহলে নিক। আমায় শুধু জানিয়ে দিলেই হবে। বলেই উঠে যেতে নিলেন ভদ্রলোক। দুপুর ঝট করে পেছনে থেকে বাবা কে জড়িয়ে ধরে। সে কাঁদে না, ফুপায় না। বাবা সাদা পাতলা পাঞ্জাবিটা মুঠোয় পুরে যার দরুন কুচকে যায় তা, দুপুর মিনিট দুই এভাবেই থাকে। তার বাবা তার প্রিয়। শুধু বলে, কাল তাহলে আসতে বলো। বলছো? বলছি। আব্বু জোর করছি? উহু, ইমোশনাল হয়ে যাওনি তো? তুমি তো ইমোশনাল করনি আব্বু, বরং সত্যি বলেছ। তুমি চাইলে সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভাব। আমি কি এতিম আব্বু? নিজের জন্য এতদিন যখন ভাবিনি তখন এখনো ভাববো না। তুমি আছো তো? কাল তাহলে কখন আসতে বলবো? কাজ আছে তোমার? আছে। দুপুরে আসতে বলো। বিকেলে ঘুমাবো একটু। ক্লাস আছে। দুপুর মর্মাহত হলো। তাকালো বাবা দিকে। ভদ্রলোক চমকে উঠলেন। মেয়ের মাথায় হাত রাখলেন। দুপুর বাবা কে ছেড়ে দিল। স্ত্রী কে চোখের ইশারায় ডাকলেন তিনি। মা বাবা বেরিয়ে যেতেই দুপুর তাকালো সায়রা দিকে। সায়রা ভাইঝি কে টেনে কাছে বসালো। দুই গালে হাত দিয়ে জিজ্ঞেস করল, তুই মন থেকে চাইছি সোনারা আসুক? আসুক। খারাপ লাগবে না তোর? না। দুপু, ফুপি, আমরা তো মানুষ। সামাজিক জীব হতেও পারে তাকে সরাসরি দেখে আমার পছন্দ হলো। আবার এটাও কিন্তু হতে পারে আমাকে দেখে তাদের পছন্দ না হলো। চান্স ইজ 50-50। সায়রা ফিসফিস করে বলে, পছন্দ আছে কেউ? সকাল থেকে কমলা রোদ, বাড়িতে আয়োজন চলমান, বাড়ির মূল ফটক বন্ধ। ছাদের গেট বন্ধ। গেটটা খুলতে বড্ড বিরক্ত লাগে দুপুরের। ক্যাট 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 করে শব্দ করে। দাঁতে কেমন এক কিরমির অনুভব হয় তখন, মাথাটা চট করে ধরে যায়। এই লোহার গেটটা তার অপছন্দের। কেউ যাতে টের না পায় তাই বাড়িতে যা হচ্ছে তা ঘরোয়া ভাবে।
এই তো মা, বাবা, ফুপি আর দাদি, সাথে শুধু চাচি এসেছে। চাচা আসবে দুপুরে। তাদের আবার ছোট্ট পিচ্ছি আছে, সেটাকে দেখলেই দুপুর গাল দুটো টেনে দেয়। মটকু একটা। বিছানা থেকে আড়মোড়া ভেঙে উঠে বসে দুপুর। ভোর কাটছে মাত্র। বাড়িতে কাজ শুরু হয়েছে বোঝা যাচ্ছে। তারা কি আজ দুপুর কে প্যাকেট করে বরপক্ষের হাতে ধরিয়ে দিবে কি না তাতে ঢের সন্দেহ আছে দুপুরের। বিছানা জুড়ে ছড়ানো তার হাঁটু সমান চুল। বাবা খুব যত্নে বড় করেছে এগুলো। দুপুরের আবার অত শত শখ নেই। চুলগুলো গুছিয়ে দুটো গিট দিল দুপুর। বাথরুমে গিয়ে ব্রাশ করতে করতে আয়নায় নিজেকে দেখল ও। ফর্সা একখানা মুখ যার সবটা জুড়ে মায়া। দুপুরের নিজেরই মায়া লাগে নিজের উপর। তার কপালে কি আছে আজ সে জানে না। শুধু জানে এক কালো রঙা লোক আসবে আজ যার প্রশংসায় পঞ্চমুখ তার পরিবার। চোখে কম দেখা দাদিও কি অবলীলায় বলে দিল ছেলে নাকি সোনা, ছেলে। দুপুরের কি কাজ সেই সোনা দিয়ে? সোনা, যে দাম আজকাল লাখে ছোঁয়া যাচ্ছে না। দুপুর মাটির মানুষ, তার জন্য একটা মাটিতে গড়া বর হলেই তো হচ্ছিল। দুপু, দুপু দরজা খোল সোনা, সায়রা ডাকছে। দুপুর মুখে ব্রাশ নিয়ে বেরিয়ে এলো। সায়রার হাতে বাটি, তাতে হলুদ আর মুলতানি মাটির মিশ্রণ, সাথে নিশ্চিত গোলাপ জল আছে, তাই তো এমন অদ্ভুত ঘ্রাণ বের হচ্ছে। সায়রা ওকে ঠেলে ঢুকলো ভেতরে। দুপুরের দিকে তাকিয়ে বলল, দাঁতে দুটো ঘষা দিয়ে কুলি করে আয় আম্মু। ফাস্ট। কেন? ইসরে, দুপুর, মুখ দিয়ে তোর ফেনা বেরিয়ে যাচ্ছে। জানা রে মা। দুপুর গেল, কুলি করে পানি দিয়ে মুখটা ধুয়ে এলো। এত সুন্দর তয়লা থাকা সত্ত্বেও মুখটা মুছল ফুপু, ওড়না দিয়ে। সায়রা আলমারি খুলে কিছু করছিল। কথায় কথায় বলল, বিয়ের পর ওড়না পাবি কোথায় মুখ মুছতে? জামাইয়ের লুঙ্গি দিয়ে মুছব। তাও তয়লা নিবি না? না। আশ্চর্য এক সৃষ্টি তুই সৃষ্টিকর্তার। দুপুর কথা বলল না, বাইরে যেতে নিল। অমনি দেখল ওর মা হুড়মুড় করে ঢুকছে। হাতে প্লেট, তা ভর্তি ভাত আর মুরগির ঝোল করা মাংস। 2 টুকরো আলু আছে। দুপুর শুধু মুখ খুলেছিল বলতে যে সে সকাল সকাল ভাত খাবে না, কিন্তু কথাটুকু তার গলা দিয়ে উঠে আর ঠোঁটে এলো না। খোলা মুখে মা ভাত ঢুকিয়ে দিল। ভাবি আর ননদ কথা বলছে তখন। তাদের ভেতর ভেতর সামান্য আতঙ্ক। দুপুর ঠোঁট কামড়ে তাকালো। বিমর্ষ হলো সে। দৃষ্টি দিল জানালোর বাইরে। তার বারান্দায় থাকা অলকানন্দা গাছে দুটো চড়ুই বসেছে। তারা প্রায়ই আসে। দুপুরের সাথে সংসারের গল্প করে। দুপুর শুনে, শলা পরামর্শ করে। দুপুর কে পরানো হলো এক খয়েরি সুতির শাড়ি। সামান্যতম প্রসাধনী দেখা হলো না। না একটু কাজল আর না একটু লিপস্টিক। সে জন্মগত সৌন্দর্যের আধিকারী, তার মায়া মায়া মুখটাই যেন সমানের জনকে ঘায়েল করতে সফল। ঠিক বুক বরাবর তীর মা রে যেন। দুপুর কে দেখতে এসেছে মাত্র 4 জন। শাহজেব, শাহরিয়ার এবং মা বাবার সাথে 14 বছরের এক ছেলে। ছেলের মামা নাকি আসবে কিন্তু সে আসতে পারছে না। রাস্তায় এই দুপুর বেলা অনেক জ্যাম। তারাও কষ্টেই এসেছে। মেয়ে দেখতে এই ভর দুপুরে অবশ্য কেউ আসে না। যেহেতু কনে পক্ষ বলেছে তাই তারা আর নিষেধ করেনি। ছবি দেখেই তাদের বিনাবাক্যে মেয়ে পছন্দ। তাদের সাহজেবে সাথে খুব করে মানাবে। এই যেন হাতে বানানো জুটি। এমন নানা কথা শোনা যাচ্ছে। দুপুর কে এনে তাদের সামনে বসানো হলো। দুপুর স্বাভাবিক কণ্ঠে সালাম জানাতেই সাহজেবের মা এগিয়ে এসে ওর পাশে বসলেন। চিবুকে হাত রেখে মুখ তুলে দেখলেন। 2 গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বললেন, মাশা আল্লাহ, এত পরীর বাচ্চা। 14 বছরের ছেলেটা তখন বলে উঠল, ভাবির মা কি তাহলে পরী আম্মু? আর বাবা হলো জিন। ছেলের মাথায় চাটি দিলেন ভদ্রলোক। মৃদু হাসল দুপুর, বলল, আমার আম্মু আব্বু জনই মানুষ। এই দেখো তাদের। আর আমিও মানুষ। ছুঁয়ে দেখো। তিব্বি এগিয়ে এলো। হবু ভাবির গা ঘেঁষে বসে হাতটা ধরল। বলল, হ্যালো ভাবি, মাইসেলফ তাজদার শন অব মি। ওয়াজেদ, নিক নেইম তিব্বি। তাজদার ডাকাটা কষ্টকর তাই। দুপুর হাসল। ছেলেটাকে তার পছন্দ হয়েছে। কথা বলতে তার খুবই ভালো লাগে। এখন অবশ্য দুপুর মেপে মেপে কথা বলছে। মা বারবার বলেছে, বেশি কথা বলতে না। কথার ফাঁকে দুপুর হঠাৎ তাকালো। একদমই হঠাৎ তার দৃষ্টি গিয়েছিল সম্মুখে কোণার সোফায়। সেকেন্ড অথবা ন্যানোসেকেন্ডের ব্যবধানে দুপুর নজর সরিয়ে ফেলেছে। কালো দেখতে লোকটা বসা। ঝাপসা দেখল তো দুপুর। মানুষটা কালো। এমন না দুপুর রং দিয়ে মানুষ বিচার করে, কিন্তু কিন্তু তো রয়ে যায়। এই কিন্তু প্রকৃতির কিন্তু। এত সুন্দরমুখ এক মেয়ে যার জীবনে ত্রুটির গগনা খুবই কম। বাবা, হাতে মানুষ হয়েছে সে। মা তো তেমন করে পালতেই পারল না তাকে।
বড় আপা কে পালতে পালতে মা দুপুরকে সামলাতে পারত না। আপাও আজ আসতে পারল না। সে থাকে চট্টগ্রাম। দুলাভাই এর পোস্টিং সেখানে। চাইলেই তো আর আসা যায় না। দুপুরের মন খারাপ হলো। ভীষণ মন খারাপ। বাইরের খড়খড়া রোদ দেখলে মানুষের যেমন মন খারাপ হয়, দুপুরের মন খারাপ আজ সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে। একদম শেষ প্রান্তে গিয়েছে। কালো মানিক তার পছন্দ হয়নি। নিজের মনের ভাবনায় চমকালো দুপুর নিজেই। কালো মানিক শব্দটা বার দুই উচ্চারণ করল মনে মনে। তুমি কেন রাজি না আম্মু? দুপুর মাথা নিচু করে রাখল। সাহজেবে রমা ওর হাত দুটো ধরল। ধরা গলায় প্রশ্ন করল, আমার ছেলে কালো বলে? দুপুর কথা বলে না। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে তিনি সবচাইতে ফুটবল জায়গায় টোকা দিলেন। শুধালেন, কুরআনের আক্ষরও তো কালো মা, কুরআন কি তোমার প্রিয় না? সেই আয়াত কি তুমি ছুঁয়ে দেখো না? কুরআন কি বুকে নাও না? দুপুর চমকালো, ভরকালো, প্রচুর ভাবে আহত গলায় ডাকল, আন্টি, যদি আল্লাহর কালো করানো কে তুমি ভালোবাসতে পারো তাহলে আল্লাহ র সৃষ্টি আমার কালো ছেলেকে কেন নয়? দুপুর এই দফায় একদম চুপ। তার কথা বলার মুখ নেই। ড্রয়িং রুমে তখন পুরুষরা কথা বলছে। কাজী এসেছে। দুপুরের বাবা এবং সাহজেবের বাবা সিদ্ধান্ত নিয়েছেন আজই শুভ কাজ সারবেন। শুক্রবার আছে। আসরের আগে আগে কাজ সেরে জন এত বছরের বন্ধুত্বকে সম্পর্কে বদলাবেন। তিব্বি ভাইয়ের কানে কানে বলল, ভাইয়া, আজই সানাই বাজবে তাহলে। সাহজেব তখনও চুপ, মাঝে মধ্যে শুধু বাবা আর দুপুরের বাবা সাথে কথা বলছে। তাদের আলাপ আলোচনা খুব স্বাভাবিক। সায়রা দুপুর কে নিয়ে এলো। বসানো হলো সম্মুখীন করে। কাজী সাহেব দরকারি কাজ সারলেন। দুই পক্ষ হতে মতো নিলেন। এই তো 5 মিনিট লাগলো বোধ হয় বিয়েটা হতো। এক সুন্দরী কন্যার হাতবদল হলো এক কৃষ্ণাঙ্গ পুরুষের সাথে। দুপুরের মনে হলো বিয়েটা ততটা কঠিন কিছু না। এই তো মাত্র 5 মিনিট লাগলো তাদের। দুপুর দেখল বাবা এতক্ষণ যাবত ওর ধরে রাখা হাত ছাড়িয়ে সাহজেবের বাবা সাথে বুকে বুক মিলালেন। সাহজেবকে জড়িয়ে ধরলেন। বললেন, এই উপকার কখনো ভুলবো না আব্বু। সাহজেব মৃদু হাসল। মানুষ কতটা সুন্দর করে হাসে, ঠিক ততটাই সুন্দর এই হাসি। ও শুধু বলল, দুপুর দেয়ার জন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ আঙ্কেল। সায়রা মিষ্টি আনল। তার মাথাটা এখন কিছুটা হালকা। সে তো ভেবেছিল দুপুর কাউকে পছন্দ করে। কাল কি ভয়ই না পেল যখন দুপুর বলল তার পছন্দ আছে। সায়রা যখন জিজ্ঞেস করল কে, তখন দুপুর একে একে তার মা, বাবা, দাদি আর সায়রা নামই নিল। সাহজেবে বাবা তখন বলল, ওরা একটু কথা বলুক। দুপুর ভাবল তার এখন কি বা দরকার। তবুও সায়রা ওদের ছাদে পাঠালো। লোহার গেটটা ক্যাট করে শব্দ করতেই দুপুরের মাথা ধরে গেল। কুচি সামলে ভেতরে যেতেই সাহজেব দেখল কড়া রোদ উঠেছে। দুপুর তার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, আপনার কি পছন্দ? দুপুর, আমার এই দুপুর পছন্দ। বাসর রাতে বর রেখে দুলাভাই এর সাথে কি হু? বাসর রাত আমার নাকি আপনার দুলাভাই? ইফাত থতমত খেল। যথেষ্ট ভদ্র গোছের এক নম্র ব্যক্তি সে। চোখটা তুলে সচরাচর মহিলা মানুষ দেখা হয় না, তার মধ্যে বউ তাকে যথেষ্ট সন্দেহ করে। এই যে এখন একমাত্র শালীর সাথে কথা বলছে, সম্মুখ বরাবর বসে আইসক্রিম খাচ্ছে তার একমাত্র বউ। সেই ইফাতের হাতে ফোনটা দিল যাতে দুপুরের সাথে কথা বলে। দুলাভাই মানুষ, তার উপর দুপুরের সাথে তার সখ্যতা যথেষ্ট। ইফাত তাকালো সন্ধ্যা দিকে। সন্ধ্যা চোখের ইশারাই যেন বলছে, শালি কে বুঝো দাও। ইফাত ঢোক গিলে ফিচেল স্বরে বলে, আমার বাসর 3 বছরের উপর হলো চলমান। তুমি আমার বোন হও দুপুর। নতুন বর, তাই ফোন দিলাম। ভয় পেও না আবার। জন আজ গল্প করবে। নিজেদের জানার চেষ্টা করবে। আন্ডারস্ট্যান্ডিং থাকাটা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। বুঝলে? দুপুর মাথা নাড়ায়। বলে, দুলা ভাই, শালি হই আমি আপনার। শালি মানে আধে ঘরোয়ালি, কিন্তু আপা কে নিয়ে আপনি আছেন চট্টগ্রাম, এদিকে যে আপনার আধে ঘরোয়ালিকে কালো মানিক নিয়ে নিল তাতে আপনার হেলদুল নেই। উল্টো বলছেন রিলেশন নিয়ে কথা। এই শিক্ষা আপনার সরকারি চাকরির? বাবা কি জানে আপনি আমাকে রিলেশনশিপ এর উপর লেকচার দিচ্ছেন? ইফাত শ্বশুরের কথা শুনে ঘামতে লাগে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তোতলানো স্বরে বলে, শ্বশুর আব্বা ভালো আছে? নেই আবার? দুপু, হ্যাঁ, দুলা ভাই, বলুন। তুমি খুশি তো বোন? দুপুর পা নাড়ল। হাতের নখগুলো দেখতে দেখতে বলল, খুশি কি না তা তো জানি না। এটা কেমন কথা দুপুর? তুমি খুশি কি না তা তুমি জানো না? না তো। আচ্ছা, তাহলে বলো সদ্য বিয়ে করার পর তোমার অনুভূতি কি?
অনুভূতি সহজ, সরল, জটিলতা নেই, না আছে কুটিলতা, যা আছে তা পাতালতা। মানে, ইফতি হতভম্ব, এই দুপুরের কথার মারপ্যাচও বুঝে না। নিতান্তই সহজ এক পুরুষ সে। দুপুর উত্তর দিল, অনুভূতি লতা পাতার ন্যায় সহজ দুলাভাই। মানুষটাকে দেখে তাই মনে হলো এতক্ষণে। সহজ সরল একজন মানুষ। তবে এখানে কথা আছে। কি কথা, কি কথা? ইফতি আতকে উঠেছে। চাপা হাসল দুপুর, বলল, এক দেখায় কি মানুষ চেনা যায়? যায় না, তাই আগে দেখে নেই সে কেমন, এরপর আপনাকে জানাবো। কি চলবে না? হ্যাঁ, চলবে। তাদের সংযোগ বিচ্ছিন্ন হলো। সন্ধ্যা কটমট করে বলল, তোমাকে বললাম কি আর তুমি করলে কি? কি করলাম? অসহায় স্বর ইফতির। সন্ধ্যা নিরাশ হয়ে বলে, আমার কথা তো শুনে না, তাই তোমাকে বললাম ওকে বুঝাও। বলো রুমে যেতে। নতুন বর রুমে বসা, এদিকে ও ঠ্যাং ঠ্যাং করে বাড়িতে ঘুরছে। মা বাবা কিছু বলতে পারছে না। দাদি ঘুম না হয় তো দাদিই বলতো। মায়ের সাথে ওর সম্পর্ক ততটা গভীর না, তুমি তো জানো। শেষ বেলায় সন্ধ্যার গলার স্বর কেঁপে উঠল। ইফতি উঠে খাটে এলো, বউয়ের কাঁধে হাত রাখল, মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না সন্ধ্যা, নিজেকে দায়ী মনে হয় জানো। তুমি দায়ী না সন্ধ্যা, তুমি অবুঝ ছিলে। আমিই দায়ী, আমিই। অতটাও অবুঝ ছিলাম না, আপন রক্তের বোন ও আমার, অথচ। থেমে গেল সন্ধ্যা, ইফতির হাত চেপে ধরল, টলমলে চোখে তাকিয়ে বলল, আচ্ছা, ইফতি, এর জন্যই কি আমি নিঃসন্তান? ইফতির শরীরের রক্ত দ্রুত বেগে ছুটতে লাগল। তার মনে হচ্ছে বুকের বা পাশে ব্যথা হচ্ছে। সন্ধ্যা কে বুকে জড়িয়ে নিল আলগোছে। শুধু বলল ক্ষীণ স্বরে, এ কথা দ্বিতীয়বার বলো না সন্ধ্যা। এই অধমের এক অমূল্য সম্পদ তুমি। দুপুর টিভি দেখছিল ড্রয়িং রুমে বসে। এদিকে বাবাও পারছে না এসে বলতে মেয়েকে রুমে যেতে। ওদিকে আবার নতুন জামাই একা ঘরে। জোর করে তিনিই রেখে দিয়েছেন, মেয়েটার সাথে অন্যায় তিনি করেননি। একজন বাবা হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এগিয়ে এলেন ধীর পায়ে। পাশে বসতেই দুপুর বলল, ঘুমাওনি কেন আব্বু? তুমিও তো ঘুমাওনি আম্মু। আমি তো এখনই যাব। দুলাভাই এর সাথে কথা বললাম মাত্র। ম্যাচ চলছিল না এতক্ষণ, তাই শেষ করলাম। এখন যাচ্ছি। বাবা লজ্জা পেলেন। আসলেই তো, মেয়েটা ক্রিকেট পাগল। তার সাথেই তো দেখে। আজ যে কেন এলেন না তিনি? মেয়েটা কি ভাবলো নাকি যে বাবা তাকে পর করে দিয়েছে বা বিয়ে হয়েছে বলে তাকে স্বামীমুখী করতে ইচ্ছে করে আসেনি? দুপুর টিভি বন্ধ করে উঠে দাঁড়ালো। আড়মোড়া ভেঙে বলল, ঘুমাতে যাও আব্বু। এই তো যাচ্ছি। দুপুর রুমে চলে এলো। দরজা লাগাতেই মৃদু শব্দ হলো। বিছানা টানটান করা, এর মানে নতুন বর বিছানায় আসেনি। দুপুর এদিক ওদিক তাকালো। কামরার কোথাও নেই সে। তার পরনে শাড়ি। তাকে এটাই পরতে বলা হয়েছিল। খয়েরি সুতির শাড়ি বদলে এই বেগুনি শাড়ি পরেছিল ও। ওটায় গা চুলকাচ্ছিল কেমন। আলমারি খুলে রাতের পোশাক নিল দুপুর। তখনই বুঝল নতুন বর বারান্দায়। ঠোঁট কামড়ে একবার ভাবল ডাকবে, কিন্তু কিছু একটা মনে হতেই আর ডাকা হলো না। বাথরুমে ঢুকে পড়ল ও। গোলাপি রঙের ওভার সাইজ টি-শার্টটার সামনে বিরাট এক ফুল আঁকা। প্যান্ট ভর্তি কলার ছাপ। গলায় একটা স্কার্ফ ঝুলিয়ে বেরিয়ে এলো দুপুর। চুলগুলো বেনি করতে আয়নার সামনে দাঁড়াতেই পেছনে থেকে পুরুষের গম্ভীর কণ্ঠে শোনা গেল, জানালার পকেট গেট এত বড় কেন দুপুর? অনায়াসে মানুষ ঢোকা যাবে। এটা কাল ঠিক করাতে হবে। আপাতত তালা লাগিয়ে দিয়েছি। হায় সর্বনাশ! নতুন বর নতুন শ্বশুর বাড়ি থাকবে লজ্জা লজ্জা ভাব নিয়ে, কিন্তু না, সে এসেই হম্বিতম্বি দেখাচ্ছে। পকেট গেট নাকি বড়? কাকে ঢুকাবে দুপুর? কাকেই বা বের করবে ওখান দিয়ে? সাহজেব এগিয়ে এলো। দুপুর দেখল তার হাতে চাবি। নিজেকে ওয়ালেটের ভেতরে রাখল তা। দুপুর ভাবল, বাহ, এতটা সন্দেহ! সাহজেব বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করল, ম্যাচ শেষ? দুপুর যেন চমকালো। সে কি দেখেছে দুপুর ম্যাচ দেখছিল? নিজেকে সামলে উত্তর দিল দুপুর, জি। আপনি দেখলেন কিভাবে? ক্রিকেট গল মেয়ে টেস্ট ম্যাচ মিস করবে এটা ভাবলে তো আমি মহাবোকা। দুপুরের আত্মায় কেমন একটা খোঁজ করে খোঁচা লাগলো। নতুন বর এত খবর রাখে নাকি? নিজের মতো বেনি করে উঠল সে। দুপুরে আজ ছাদে সাহজেবের সাথে তার ততটা কথা হয়নি। তিব্বি ছাদে চলে এসেছিল। খেতে ডেকে নিয়ে গেল তাদের। দুপুর ঘুরে দাঁড়াতেই দেখল তার সাদা ধবধবে বিছানার কোনায় চাঁদ উঠেছে। কালো চাঁদ, কালো। এটা নিছক কোন সাধারণ রং নয়, বরং সবচাইতে চাহিদা সম্পূর্ণ রং এটা। চিত্রশিল্পীকে জিজ্ঞেস করো কালোর চাহিদা কত, জিজ্ঞেস করো সেই কয়লার খনি ভাঙা কারিগরকে, বৃষ্টি বিলাসী ওই মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো কালো আকাশ তার কতটা পছন্দ। দুপুরের চোখ আটকালো কালো চাঁদের কলঙ্কে।
ভ্রুর ওপর একটু তেছড়া ভাবে কাটা। কলঙ্ক বুঝি তার আশীর্বাদ স্বরূপ? ভ্রুর কাটা দাগটা তার পুরুষ সৌন্দর্য কে বাড়িয়েছে হাজার গুণ। দুপুরের বুকটা ধুকধুক করছে। সে মানছে সাহজেব কালো, কিন্তু এই কালো চাঁদ যে তার চক্ষু শীতলকারী হবে তা জানা ছিল না। মুখ ভর্তি চাপ দাড়ি আর গাম্ভীর্য, ওই মুখখানা দুটোই দুপুরের হৃৎপিণ্ডের 12টা বাজিয়ে দিচ্ছে। সাহজেব তাকে কাছে ডাকল। দুপুর বিড়াল পায় বিছানায় উঠে। সাহজেব তাকায় তার পানে। কাকের ঠোঁটে কমলা, মানুষ মিথ্যা বলে না। এই যে কমলা, দুপুর তার কাছে। মনে হচ্ছে দুপুরের পরপরই আকাশ যেমন কমলা রং ধারণ করে, দুপুরের রূপ ঠিক তেমনই। তার পুতুলের মতো গোল মুখটা ভরা মায়া। দেখলেই মন চাইবে একে আদর করে দিতে। সাহজেবের খুব করে মন চাইছে দুপুর কে আদর দিতে। এই মেয়ে আদরের জন্য তৈরি। বাবা হাতে গড়ে উঠা এক অনন্য রূপবতী রাজকন্যা। সাহজেবের মনে হচ্ছে দুপুর হলো কোহিনূর। হীরের মতো চকচকে নিখুঁত তার গড়ন। সাহজেব হাত বাড়াতেই দুপুর অনায়াসে তাতে নিজের হাত দিল। শ্যামলা হাতের মুঠোয় তখন ধবধবে নরম বিড়াল হাতখানা। সাহজেব তাকিয়ে রইল সেখানটায়, বলল, মন থেকে মেনেছ আমায় দুপুর? মন থেকে না মানতে কি বিয়ে হয়? সাহজেব মৃদু হাসল। দুপুরের হৃদকুঠুরিতে তখন ঠক ঠক আওয়াজ হলো। সাহজেবের দিকে তাকিয়ে দুপুরই প্রশ্ন করল, আপনি কি শুধু বাবা অনুরোধে বিয়ে করেছেন শাহ? সাহজেবের কানে যেন রস ঢালা হচ্ছে। তাকে কত মানুষ শাহ ডাকে। সাহজেব নামটা বড়, কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর করে কেউ ডাকেনি। কখনোই না। সাহজেব ওর হাতে ঠোঁট ছোঁয়ালো। বলল, এত সুন্দর দুপুর পেতে অনুরোধের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু ইচ্ছের, আকাঙ্ক্ষার। দুপুর চমকে প্রশ্ন করে, আমি আপনার আকাঙ্ক্ষা? সন্দেহ আছে কোন? দুপুর কথা খুঁজে পায় না। আস্তে করে জিজ্ঞেস করে, আপনি কি ওই বিষয়টা জানেন? আব্বু বলেছিল। সাহজেব অদ্ভুত ভাবে চোখে হাসে। বলে, ঘুমাবে না? দুপুর তাকে চমকে দিয়ে বলে, কি অদ্ভুত দেখুন, আমাদের বাসর রাত অথচ ফুল নেই একটাও। দুপুর বেলা ফুল ফোটে? ফুল ফুটে সন্ধ্যায়। হ্যাঁ, এজন্যই আপার বাসরে ফুল ছিল। কপালে ভাঁজ ফেলে দুপুরের পানে চাইল সাহজেব। কিছু একটা মনে করে এগিয়ে এলো। কালো চাঁদের ওষ্ঠাধর তখন স্থান পেল দুপুরের মতো খড়খড়া রোদে ঝলসানো এক দাগহীন কপালে। ব্যাপারটা ঘটল সেকেন্ডের ব্যবধানে। দুপুর চমৎকার ভাবে হাসল। বলল, জানালা বন্ধ করে দেই? সাহজেব না বুঝেই জিজ্ঞেস করল, কেন? একসাথে দুই চাঁদের সৌন্দর্য সামলানোর ক্ষমতা সৃষ্টিকর্তা আমার দৃষ্টিকে দান করেননি। বিছানার এক কোণায় ঘুমন্ত দুপুর। এ যেন নীল সমুদ্রে ডুব দেয়া কল্পনার সেই জলপরি। গোল মুখটাতে বেশ খানিক সময় তাকিয়ে রয় সাহজেব। তার যেন ঘোর লেগে যায়। বাইরে টুপুর টুপুর বৃষ্টি হচ্ছে। শব্দ শোনা যাচ্ছে। জানালা বন্ধ করে ঘুমালেও সাহজেব খুলে দিয়েছিল। বাইরে থেকে ফুরফুরে বাতাস আসছে। দোল খাচ্ছে ঝুলন্ত পর্দা। সেদিকে বেশ সময় তাকিয়ে রয় ও। হাত রাখে ঘুমন্ত দুপুরের চুলে। এত লম্বা চুল মেয়েটার যা পূর্বে কখনো দেখা হয়নি। সাহজেব বেশ খানিকটা সময় নিয়ে সেই চুল হাতালো। হাতিয়ে পাতিয়ে সে দেখতেই লাগলো। গাল দুটো ছুঁয়ে দেখছে। গলায় হাত দিচ্ছে। ঘুমন্ত দুপুরের চোখ কুঁচকে যায়। সে মুখে মৃদু শব্দ করে। সাহজেব তা দেখে হাসে। চাপা হাসি। দুপুর এই পর্যায়ে জ্বালা সহ্য করতে না পেরে চোখ মেলল। আচমকা ঘুম ভাঙা, তার উপর হঠাৎই চোখের সামনে পুরুষ অবয়ব দেখে সে ভালোই চমকালো। লাল চোখ দুটো দেখে সাহজেব বুঝল ঘুমের মধ্যে চোখ টেনে খুলেছে দুপুর, তাই কাত হয়ে শুয়ে দুপুরের চোখে হাত বুলিয়ে দিল। দুপুর ততক্ষণে সামলেছে নিজেকে। চোখ বুজে ঘুম জড়ানো স্বরে ডেকেছে, হু শাহ। মেদিনীতে তখন যেন চির দেখা গেল। তার বুকে জেগে উঠল এক ফুলের চারা। সেই চারা গাছে ফুটল এক ফুল, যার নাম দুপুরচণ্ডী। লাল দেখতে ফুলটা তখন প্রেম জাগ্রত করল শাহ নামক পুরুষটার মনে। ধূপধাপ শব্দ করল যেন এই ছোট্ট বুকটায়। তার ঘুমন্ত নারীর কণ্ঠে শোনা ডাক তারই জন্য। 4 অক্ষরের নামটা সে 2 অক্ষরে এনেছে। এতেই যেন বুঝায় সে তার প্রেমের গভীরতা। সাহজেব কথা বলল না। দুপুর প্রতিক্রিয়া না পেয়ে পুনরায় চোখ বুজেছে। সাহজেব নিজেও চোখ বুজল। তার কাল সকালেই বের হতে হবে। হঠাৎ বিয়েতে কি আর ছুটি মেলে? পূর্ব দিগন্তে তখন দিবাকরের রাজত্ব। আজ ঝলমলে রোদ উঠেছে। রান্নাঘরে আয়োজন চলছে। নতুন জামাই বাড়ির। নাস্তা কি রেখে কি করবে দুপুরের মা বুঝে উঠতে পারে না। ছুটে আসেন শাশুড়ির কাছে। দাদি বউয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, বৌমা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বুঝি প্রথম মেয়ের জামাই এটা। আগে জামাই খাওয়াইছো না? রাধো যা আছে। এক কাজ করো, গরু ভুনা করো। রুটি আর খিচুড়ি দুটোই করো। জামাই যেটা খুশি খাবে। ভর্তা রাখো 5 পদের। পরে চা দিবা।
পিঠা বানাও 4-5 পদের সাথে তোমার হাতের ফিরনি। কি টেবিল ভরব না? সায়রা তখন মাত্র বাড়িতে পা রাখল। কাল দুপুরের বিয়ের পরপরই ওকে জরুরিভাবে বের হতে হলো। খালার শরীর খারাপ, এদিকে মা যে যাবে তারও উপায় নেই, আবার ভাইও যেতে পারবে না নতুন আত্মীয় রেখে। তার মধ্যে জামাই ছিল বাড়িতে অগত্যা, সায়রাই ছুটেছিল রিকশায় করে। সায়রাকে দেখে যেন দুপুরের মায়ের বুকে পানি এলো। ছুটন্ত পায়ে এসে আগে সায়রাকে পানি দিলেন। সায়রা তাকে বারংবার বলল, ভাবি আস্তে ধীরে, ঠিক আছে সব। কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে তিনি বললেন, ভালো করে দেখেছিস তো? কেউ সন্দেহ করেনি তো আবার? কি যে বলো না ভাবি, চিন্তা করো না বুঝলে, এখন তো নতুন বর আছে বাড়িতে। মাথা নাড়ে দুপুরের মা। সায়রা মাথার হিজাব আলগা করতে করতে বলল, চলো দেখি রান্নার কি খবর। ওদের রান্নার মাঝেই বাবা হাজির হলেন। দাদি ড্রয়িং রুমে বসেই হাঁক ছেড়ে ডাকলেন, বৌমা, বৌমা, মিরাজ এসেছে, হাতের বাজার ধরো। শাশুড়ির ডাকে হুড়তাড় করে বেরিয়ে আসতেই মিরাজ সাহেব হাসিমুখে নিজেই এগিয়ে এলেন। বাজারের ব্যাগ বুঝিয়ে দিয়ে বললেন, গলদা চিংড়ি এনেছি, ভেজে টেবিলে দিও। জামাই কি থাকবে না আজ? অফিস ছুটি পেয়েছে বলে তো মনে হয় না। হঠাৎ হলো না সব। তাই তো, আমি তো দুপুরের জন্য আয়োজন জুড়ে দিয়েছি। বাদ রাখো, টেবিল গোছাও। উঠেছে ওরা? মা মাথা নাড়েন। মিরাজ সাহেব গিয়ে হাত মুখ ধুচ্ছেন। রান্নাঘরে এসে সায়রা কে কুনুই দিয়ে খোঁচা দিল দুপুরের মা। সায়রা হাতে তখন মশলা মাখা গরুর গোশতে একেবারে মশলা মেখে চুলায় বসিয়ে 4টা সিটি মারবে। এত তাড়াতাড়ি না হয় গরু রান্না সম্ভব না। ভাবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবে ভাবি? ওরা উঠবে না? তার মুখে সংকোচের ছাপ। সায়রা প্রথমে বুঝল না, পাশ থেকে জুই ধাক্কা দিয়ে বলল, খালাম্মায় আপার কথা কয়। সায়রা মাথায় এলো। সকাল 8টা বাজে, বর কনে উঠেনি। এটা অতি স্বাভাবিক এক ব্যাপার, কিন্তু ঝামেলা তো একখানা আছে। সায়রা জুইকে ধমকে বলল, রুটি বেলো তাড়াতাড়ি, জুইফুল, না হয় তোর কপালে দুঃখ আছে। জুই তখনও হাসছে। সায়রা হাত ধুয়ে মুছে দুপুরের দরজায় টোকা দিল। পরপর 3 টোকা দিলেও কোন প্রতিক্রিয়া যখন এলো না, তখন সামান্য লজ্জাই যেন পেল। দাদি এতক্ষণ না দেখলেও এখন দেখল। উঠে এসে হাঁক ছেড়ে ডাকলেন, ওরে দুপুরে উঠো, বেলা হইল তো দাদি। স্বামী সোহাগ কত খাবি আর? উঠো এখন। দাদির গলা ফাটানো ডাক বাড়ির প্রতিটা মানুষ শুনল। সায়রা পদচারণ ঘুরালো। মা ছুটল অন্য পাশে। জুই দুষ্ট হলেও চুপচাপ মাথা নুইয়ে এখন রুটি বেলছে। বেলে বেলে সায়রাকে দিচ্ছে। তাওয়াতে তা সেকে নিচ্ছে সায়রা। দাদি গলা শোনার সেকেন্ডের মাথায় দরজা খুলেছে সাহজেব। দাদি কে দেখেই সালাম দিল। দাদি হাসি মুখে তাকিয়ে আছে। কালো রঙের রাজকুমার যেন দাঁড়িয়ে তার সম্মুখে। বুকে হাত বুলিয়ে দিলেন দাদি। ঘরে উকি দিয়ে দেখলেন দুপুর তখনও ঘুম। দাদি খিটমিট করে হেসে বললেন, কি নাতজামাই, আমার নাতিনকে কেমন দেখলা? সাহজেব হাসিমুখে উত্তর দিল, দেখতে দিলা কোথায় বুড়ি? চলে এলে বাগড়া দিতে। সারারাত নাতিন রাখছি তোমার কাছে, সকালে উইঠা বলো এই কথা। সাহজেব হাসছে। দাদির হাত ধরে বলে, 5 মিনিট পর আসি দাদি। বউ তো ঘুম আমার, তাকে ডেকে তুলি। পরাণ জুড়ানো কথা। দাদি মহা খুশি। কত সুন্দর কথা বলে ছেলেটা। দাদি তার বৃদ্ধ পা ফেলে চলে যেতেই সাহজেব দরজা লাগালো। বিছানায় থাকা তুষার কন্যার কাছে এসে ডাকল, দুপুর, উঠে পড়ো সোনা। দুপুর একটু হাত পা নাড়ল, অতঃপর উল্টো হয়ে শুয়ে রইল। মুখে অস্পষ্ট জোরতা সংকোচ কথা। সাহজেব আবার ডাকল, ওঠো ফাস্ট, বের হব আমি। ছুটি পাইনি সোনা, চলে যাব। চলে যাব কথাটা দুপুরের কানে না বরং হৃদয় লাগল। সেথায় উদ্ভূত হলো এক ব্যথা, চরম মাত্রার ব্যথা। 2 চোখ খুলে উঠেই বলে উঠল, কেন যাবেন? কাজ আছে না? কি কাজ? বরের সরকারি কাজ, অথচ বউ জানে না। দুপুর উঠে দাঁড়ালো। সাহজেবে ঠোঁটে হাসি। দুপুর তা দেখে জিজ্ঞেস করে, আজ দুপুরে আপনাকে পাবো না? সম্ভব হবে না তো। রাতে? নট শিওর। কাল, পরশু? দুপুর, আসলে, বুঝেছি। দুপুর বাথরুমে যেতে পা বাড়াতেই সাহজেব বলল, কষ্ট পেলে? কাজ তো, আমি ফিরব। আচ্ছা, মুখ ধুয়ে আসছি। সাহজেব এদিক ওদিক দেখছে। দুপুরের গোছানো সুন্দর একটা রুম। মেয়েটা চরম মেধাবী। সাহজেবে গর্ব হচ্ছে স্ত্রী উপর। দরজা খুলে ব্রাশ করতে করতে দুপুর জিজ্ঞেস করল, আপনি ব্রাশ করেছেন? হ্যাঁ। কোথায় পেলেন? পাবো কোথায়? তোমারটা নিলাম। দুপুরের হাত থেমেছিল সেকেন্ডের জন্য, কিন্তু তা আবার সচল হলো।
কুলি করে মুখ ধুতেই দেখল সাহজেব দাঁড়িয়ে পেছনে। জিজ্ঞেস করল, তুমি কি আবার রাগ করলে? রাগের কি আছে? যা আমার তা আপনার, যা আপনার তা আমার, তাই নয় কি? একদম তাই। খেয়ে দিয়ে বিদায় নিয়েছে সাহজেব। দুপুর ঘরে ঢুকে আবার ঘুম দিয়েছিল। ওর সবটুকু বিশ্বাস ছিল সাহজেব আসবে, কিন্তু অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘ হলেও সাহজেবের দেখা মিলে না। দুপুর পেরিয়ে বিকেল, অতঃপর রাত। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে দুপুর। ক্ষুদ্র শ্বাস ফেলে যায় সায়রার রুমে। সায়রা তখন বই পড়ছে। দুপুর কে দেখে কাছে ডাকল। দুপুর বসল ফুপির কাছে। আনমনা হয়ে জিজ্ঞেস করল, মানুষ মায় আটকায় কেন ফুপি? আমরা কেন মায়া ভুলতে পারি না? সায়রা মুখটা বিষণ্ণতার চাদরে ভরে গেল। অদ্ভুত গলায় বলল, মায়া আটকাতে পারে না দুপুর। মায়া আটকাতে পারে না, আটকাতে পারে শুধু মোহ। মোহ কেটে গেলে মানুষও পাশ কেটে চলে যায়। পেছনে তাকায় না, দেখে না তারা একটা জলজ্যান্ত মানুষকে জীবিত কবর দিয়ে যাচ্ছে। কি বলছো ফুপি? সায়রা চমকে গেল। কি বলছিল সে মাত্রই দরজায় দেখল মিরাজ সাহেব দাঁড়িয়ে। সায়রা লজ্জায় পেয়ে বসল। গলা ঝেড়ে ভেতরে প্রবেশ করেন মিরাজ সাহেব। মেয়ের পাশে বসতেই বাবা বুকে মাথা রাখে দুপুর। মিরাজ সাহেব মেয়ের মাথায় হাত রাখেন। বলেন, সাহজেবে কাজ পড়েছে আম্মু। আসবে আবার বলল। আচ্ছা। বাইরে তখন তুমুল শব্দ হচ্ছে। প্রথমে না বুঝলেও বুঝল এটা তাদেরই গেট। দুপুর খিচ খেয়ে রইল। সায়রা সহ মিরাজ সাহেব উঠে ছুটে গেলেন বাইরে। এদিকে দুপুর দৌড় দিল নিজের রুমে। জান প্রাণ এক করা সেই দৌড়। টেবিলের কোণাটা লেগে পায়ের কনিষ্ঠ আঙুলের নখটায় চরম আঘাত লাগল। গোলগলিয়ে তো পড়ছে সেখান থেকে। দুপুরের খেয়াল নেই তাতে। ওর মনে হচ্ছে 1 মিনিটের ব্যবধানে থাকা রুমটার দূরত্ব আজ 1000 মাইল। দুপুর যেন দৌড়াচ্ছে অথচ পথ ফুরাচ্ছে না। ওর লুকাতে হবে। যেভাবেই হোক লুকাতে হবে। ধরা দেয়া যাবে না। দরজায় জোরে জোরে ধাক্কা দেয়া হচ্ছে। দুপুর ভেতরে খিচ খেয়ে বসে আছে আলমারির ফাঁকা কোণায়। দরজার আঘাত ধীরে ধীরে তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শোনা যাচ্ছে, ভাবি, দরজা খুলুন। ভাই কথা বলবে আপনার সাথে। দুপুরের শরীর জমে যাচ্ছে। বুকটা ওঠানামা করছে। সুন্দর মুখটা তখন ভয় বিমর্ষ রূপ ধারণ করেছে। কপাল গিয়ে দরদরিয়ে ঘাম ছুটছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। আজ কতদিন পর এভাবে ভাবি ডাক শোনা হচ্ছে তার। দুপুর মনে করতে পারে না। মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ মনে পড়ল 1 সপ্তাহ। ঠিক গত সপ্তাহে এভাবে এসেছিল তাশরিফ। তার কণ্ঠে বিশ্রী লাগে এই ভাবি ডাক। তিব্বি কত সুন্দর ভাবি ডাকলো গতকাল দুপুরকে। দুপুরের ভালো লেগেছিল। আদরের সাথে সম্মান থাকে সেই ডাকে। সুন্দর এক সম্পর্ক। এদিকে তামজিদ তাকে ভাবি ডাকে যখন দুপুর কলেজে পড়তো তখন থেকে। দুপুর তখন শুধু কাঁদত। বাবা কে বলার পর সেবার কতটাই না ঝামেলা বাঁধল। তামজিদ গুন্ডাপান্ডা নিয়ে হাজির হয়ে যায় বাড়িতে। ভয়ে কলিজা গলায় উঠে আসার উপক্রম দুপুরের। মিরাজ সাহেব বরাবরই ভদ্র শান্ত মানুষ। তার জীবনে কাজকাম করে যথেষ্ট সম্মান অর্জন করেছেন তিনি। দিন শেষে সম্মান অর্জন করার থেকে সেই সম্মান টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। দরজার ওপর পাশ থেকে দুপুর এবার বাবা কণ্ঠ শুনতে পায়। তামজিদ কে চলে যেতে বলছে? দাদি ধমকাচ্ছে। তামজিদ ঠান্ডা স্বরে মিরাজ সাহেবকে উদ্দেশ্য করে বলল, চাচা, ভাবিকে দরজা খুলতে বলুন। ওর খোলার হলে তো খুলতই। তুমি এখন যাও। তামজিদে ফর্সা মুখটায় বিরক্তির ছাপ। আকর্ষণীয় তার মুখের ভঙ্গি। চোয়াল ভর্তি দাড়িগুলো চুলকে ভাবহীন হয়ে বলল, ভবিকে দেখেই চলে যাব। দাদি ধমকে উঠলেন, এই ছেমরা যা, বাইর হয় এইখান থেইকা। তামজিদে রাগে দপদপ করা মাথাটা একটু ঝুঁকল। কণ্ঠে তখনও তেজ অথচ যথাযথ শান্ত হয়ে বলল, আপনি আস্তে কথা বলুন আম্মা। খবরদার আম্মা ডাকবি না তামজিদ। যা বাইর হয় এইখান থেইকা। কোন কাজকাম নাই, মন চাইলেই টোলাইতে আসস এই বাড়ি। দুপুরের মা তামজিদ কে দেখেই ভয় পেয়ে যান। সায়রা তাকে বুঝিয়ে এখানে আসতে আসতে তামজিদ এবার জোরে ধাক্কা দিল দরজা। দুপুর খুলে না। রাগে ফেটে পড়ে ভয়ঙ্কর এক লি দিয়ে জোরে লাথি মা রতেই ছিটকিনি কিছুটা নড়ে উঠে। দুপুর বিড়বিড় করে ডাকে, শাহ। চিরাচরিত নায়কের মতো শাহ আসে না। দুপুর যেই শাহের জন্য পথ চেয়ে বসে আসে সেই শাহ নিজের কাজ রেখে এইখানে এই মুহূর্তে আসতে পারে না। শাহ হয় দায়িত্বশীল, যত্নবান, কর্মোদ্যম পুরুষ। তারা মা রামারি হাতাহাতি সব করে না। এই যে দুপুর এখন খুব করে চাইছে তামজিদ কে থামাতে শাহ আসুক। তামজিদ কে তাড়িয়ে দিক, অতঃপর দুপুরের চোখের পানি মুছে তাকে বুকে আগলে নিক, কিন্তু বাস্তবতায় শাহ আসে না।
এখানে তার ভূমিকা নেই। দুপুর আগের মতোই টলমল পায়ে উঠে দাঁড়ায়। দরজা তামজিদ ভেঙে ফেলবে। দুপুর এটা জানে। আগের বার থাই ভেঙে এলো ভেতরে। দুপুর কে ঘুম থেকে ডেকে তুলল। আজ হয়তো একাই এসেছে। এতটুকু ভদ্রতা তামজিদ দেখায়। গুন্ডাপান্ডা বাইরে রেখে বাড়িতে ঢুকে। দুপুর ভাবে তামজিদ নিজেই তো বড় গুন্ডা। তামজিদ শেষ লাথি রার আগেই দেখল দুপুর দরজা খুলেছে। মাথা ওড়নায় মুড়িয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছে। দুপুর দেখল ওর অসহায় বাবা কে। মানুষটার কপালে ঘাম, সাদা পাঞ্জাবি ভিজে তার দেহে লেপ্টে আছে। বুঝা যাচ্ছে এতক্ষণ যাবৎ সে তামজিদ কে আটকানোর চেষ্টা করেছে। একবার না বরং বারবার করেছে এবং ব্যর্থ হয়েছে। তার চোখে মুখে অসহায়ত্বের ছাপ। দুপুর ভাবে সে কি করবে। বাবা কষ্ট দেখলে তার নিজের এই রূপ জ্বালিয়ে দিতে মন চায়। যেই রূপ ধ্বংস করে সেই রূপ জ্বালিয়ে দেয়া উচিত। যেই রূপ বাবা কে অসহায় করে তুলে সেই রূপ অবশ্যই ধ্বংস হওয়া উচিত। তামজিদ শক্ত চোয়ালে সালাম দিয়ে ফোন এগিয়ে দিল। বলল, ভাই হোল্ডে 1 ঘন্টা ধরে ভাবি। কথা বলুন। দুপুর তাকিয়ে আছে। তামজিদ ফোনটা হাতের মুঠোয় দিয়ে এবার শক্ত কণ্ঠে বলে, হ্যালো বলুন ভাবি। ভাই অপেক্ষা করছে। মাটির পুতুলটা ফোন কাপা কাপা হাতে কানে তুলে নিচু স্বরে সালাম জানায়। ওপাশ থেকে দীর্ঘ শ্বাস ফেলার শব্দ হয়। বেশ খানিকটা সময় চুপ থেকে তাশফিক বলে, ওয়ালাইকুম সালাম জান। দুপুরের হাঁটু কাপা ধরল। তার পুরো দেহ কাঁপছে। ফোনের ওপাশে থাকা মানুষটাও যেন তা টের পাচ্ছে। দুপুর চুপ করে থাকায় তাশফিক বেশ ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, ভালো আছো। দুপুর চুপ করে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ওপাশ থেকে মোলায়েম স্বরে ডাক পড়ে, জান। তাশরিফে হাতে আচমকা টান পড়ে তাকিয়ে দেখে সায়রা দাঁড়িয়ে। এতক্ষণে থাকা শক্ত চোয়াল তার নরম হলো। লাল চোখ দুটো সহসা শান্ত হলো। এতক্ষণ সমুদ্রে উত্তাল ঢেউ উঠানো তাশরিফ এখন ঠান্ডা নদীর মিঠা পানি। সায়রা ভাইঝির দিকে তাকিয়ে দেখল ও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পা থেকে মাথা কাঁপছে। সায়রা ফোন নিল ওর হাত থেকে। দুপুর চুপ করে দাঁড়িয়ে আছে। তাশরিফ একদম চুপ করে আছে। সায়রা ফোন কাটল। তাশরিফে হাত ধরে টেনে বাইরে নিচ্ছে ও। এত শক্তপোক্ত 30 ছুঁই ছুঁই পুরুষটাকে টেনে সরানো সহজ নয়। একান্তই তাশরিফ নিজে ছুটছে। সায়রা পিছু না হয় কার সাধ্য তাকে টেনে সরায়। দরজার বাইরে এনে তাশরিফ কে ধাক্কা দিয়ে ছাড়ল সায়রা। আঙুল তুলে শাসিয়ে বলল, লজ্জা হয় না তোমার। হয় লজ্জা। নির্লজ্জ কোথাকার। কেন এসেছ। তাফালিং কাকে দেখাও তুমি। বেয়াদব কোথাকার। তাশরিফ মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে আছে। তার সামনে খুব কম মানুষ গলা তুলে কথা বলে। বাপ ভাই বাদে মূলত কারোই শ্বাসটা নেই। মা তো কখনো কণ্ঠ তুলে ধমকটাও দেয় না। এই যে 27 বছরের তাশরিফ। পিটানো দেহে নারী দেহে কম্পন সৃষ্টি করা এক পুরুষ যার চারপাশে তীক্ষ্ণ নজর বিদ্যমান, সেই পুরুষটাকে সায়রা ধমকাচ্ছে। পুরুষটা নজর ঝুঁকিয়ে রেখেছে। একটা টু শব্দও করছে না। সায়রা ঝাঝালো স্বরে পুনরায় বলল, দুপুরের সাথে এভাবে উঁচু স্বরে কথা বলবে না তাশরিফ। খবরদার বলে দিলাম। তোমার বাবা দুটো মানুষ রূপী জানো আর পুষেছেন ঘরে। একটা বাংলাদেশ আরেকটা মালয়েশিয়ায় জানো আর পানা দেখাচ্ছে। ভালো হও বুঝলে। ঘাড় কাত করে তাশরিফ। সায়রা দেখে অবাক হয়। এই যেন স্কুল পড়ুয়া এক বালক কে তার ম্যাডাম বকছে হোমওয়ার্ক না করার দায়। বালক অন্যায় মেনেছে। অপরাধবোধ যেন তাকে কুরে কুরে খাচ্ছে। ম্যাডাম যেমন জানে বালক আগামী কালো হোমওয়ার্ক করবে না, ঠিক তেমন সায়রাও জানে তাশরিফ শুধরাবে না। ফোঁস করে শ্বাস ফেলে তার গলা শুকিয়ে এসেছে। না জানি ভেতরে দুপুরটার কি অবস্থা। রাগে ফেটে পড়ে সায়রা শেষবার শুধায়, ভালো হও তাশরিফ। পৃথিবীটা ছোট। কৃতকর্মের ফল ঘুরে ফিরে নিজের কাঁধেই আসে। সায়রা পা ঘুরায়। ভেতরে ঢুকতে নিবে তার আগেই গা ঝিমঝিম করানো কণ্ঠে ডাকে তাশরিফ। অয়রা। সায়রা পা থামে। আবার এই ছেলে তাকে অয়রা ডাকছে। ঘুরে তাকাতেই দেখে আগের ন্যায় ঝুঁকানো মাথা। সায়রা তাকিয়ে থাকে। তাশরিফ কথা বলতে পারে না। সায়রা তীক্ষ্ণ দৃষ্টি তাকে কথা বলার ভোকাল কর্ডে যেন ছেদ করেছে। সায়রা আর দাঁড়ায় না। ও ছুটে যায় দুপুরের কাছে। এদিকে উদাস তাশরিফ বেরিয়ে আসে। লোহার গেট পেরিয়ে বাইরে এসে জিপে উঠে। সামনের জন বুঝে তাদের ভাইয়ের মন খারাপ অথবা ভীষণ রেগে আছে। জিপ ছাড়তেই গলা ছেড়ে গান ধরে তাশরিফ। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনাদেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না। বিয়ের 1 সপ্তাহে পার হলো। দুপুর আজও জানালা খুলে অপেক্ষাকৃত তার শাহের আগমনের। এই 1 সপ্তাহ তার ভালো কাটেনি।
প্রতিটা ক্ষণে ক্ষণে তার বুক পুড়েছে, অন্তর জ্বলেছে। দুপুরের হয়েছে ভীষণ জ্বালা, বুক ফাটে তো মুখ ফুটে না, সেই অবস্থা। 4 দিন হলো কথা হচ্ছে না শাহ র সাথে। বিয়ের দ্বিতীয় দিন সেই যে গেল, মানুষটা আর ফিরল না। দুপুরের সাথে কথা হলো সেদিন, জানালো খুব ব্যস্ততা যাচ্ছে, নতুন একটা ট্রেনিং এগিয়েছে সাহজেব। সরকারি ট্রেনিং, যা হাতছাড়া করবে না সাহজেব। দুপুর বুঝে চুপ থাকে, অথচ ওর অন্তর জানে কতটা জ্বলছে সে ভেতর ভেতর। মনে পড়ল সেদিনকার কথা, যখন তাশরিফ চলে গেল। দরজা বন্ধ করে ধপ করে মেঝেতে বসে পড়ল। কেন জানি ওর মনে পড়ে সাহজেবে র কথা। ঠেলেঠুলে উঠে তন্নতন্ন করে ফোন খুঁজে, কল লাগায়। 4বার রিং হলেও যখন সাহজেব ধরল না, তখন নতুন নতুন বিবাহিত মনটা ঠিক ঠোক ধরল। অভিমান জমল না, অথচ কালো মেঘের আড়ালে ঢাকা পড়ল উজ্জ্বল মুখ। দুপুর তখন গুটিয়ে গেল, গা এলিয়ে দিল মেঝেতে, ঠান্ডায় কোমরের হাড়ে ব্যথা করে, অথচ দুপুর খেয়াল করে না। কাটায় কাটায় 2 ঘন্টা পার হলো। সায়রা কতবার ডাকলো, দুপুর উত্তর করে না। যাকে সে ডেকে রোছে, তার দেখা নেই। এদিকে পুরো দুনিয়া তাকে ডেকে যাচ্ছে। দুপুরের দৃষ্টি ফোনের দিকে। 2 ঘন্টা 8 মিনিট পর ফোন বাজল। শাহ নামটা দেখা যাচ্ছে সেখানে। দুপুর ফোন তুলে কথা বলে না, ওপাশ থেকে শান্ত স্বরে শোনা যায়, আসসালামু আলাইকুম দুপুর। দুপুর মনে মনে উত্তর করে। ওপাশের মানুষ বুঝে, মানে দোষ তার, তাই তো অনুযোগ করে। শোনা, মিটিং এ ছিলাম, এমডি এসেছে, আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। জানো তো ট্রেনিং এ যাচ্ছি, হাতের কাজ কলিগকে বুঝিয়ে দিলাম। উপসচিব আসবেন আজ। কত সুন্দর, কত সহজ সরল ভাবে তাকে ব্যাখ্যা করা হচ্ছে। কে পারবে কথা না বলে থাকতে? দুপুর তো পারে না, একদমই না। সাহজেব জিজ্ঞেস করল, দুপুর, মন খারাপ? উহু, আমার কিন্তু ভীষণ মন খারাপ। কেন? এই যে আজ আমার বাগ্নে দুপুরচণ্ডী ফুটল না। আছে নাকি? হ্যাঁ তো, কোথায়? বুকের মাঝখানে। ফাইজলামি করছেন? তোমার তাই মনে হচ্ছে? দুপুর চুপ করে। সাহজেব বলে, আমার বুকের দুপুর তো আজ ওঠেনি, কিন্তু গাছে থাকা দুপুরচণ্ডী কিন্তু ফুটেছে। 6টা গাছ লাগিয়েছিলাম, সবগুলোয় ফুল ফুটলো। ফুটলো তো, ঠিক ফুটলো। আমার মন ভালো করতে তারা ফুটে। আপনার দুপুর পছন্দ? খুব। দুপুর অপেক্ষা করবে শাহ, তার অপেক্ষা দীর্ঘ না করার অনুরোধ রইল। মালয়েশিয়ার এক বিলাসবহুল কামরায় নরম গদিতে গা এলিয়ে আছে এক শুভ্র রঙা পুরুষ। বয়স 30 হলেও তা যেন নামমাত্র এক সংখ্যা। বয়সের ছাপ মুখে তার এক ভিন্ন দ্যুতি ছড়িয়েছে। শক্ত চোয়ালে তার এক তীক্ষ্ণ হাসি, যা অদৃশ্য। তামজিদ তার হাতে থাকা সিগারেট ঠোঁটে গুজল। পরনে থাকা বাথরোবটার ফিতা খুলতে খুলতে উঠে দাঁড়ালো। ডান হাতটা কপালে ঘষতে ঘষতে বলল, আজকাল ভীষণ জ্বালাচ্ছ পাখি, ভীষণ। তুমি জানো তোমাকে কতটা চাই আমি, অথচ তুমি বেকবর উদাসীন এক পাখি। আমাকে উগ্র হতে তুমিই বাধ্য করো জান, ভীষণ বাধ্য করো। এই যে বাধ্য হয়ে অবাধ্য হই আমি, এর দায় কে নিবে দুপুর? তামজিদ বাথরোব খুলে গায়ে সাদা নরম শার্ট জড়ালো। বুকের কাছটায় 2টো বোতাম খোলা, ফর্সা বুকটার কিঞ্চিত দৃশ্যমান। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ফোন হাতে তুলল। ডায়াল করল বাংলাদেশি নাম্বারে। উদাম গায়ে আর্ধ শরীর কাঁথায় ঢাকা তাশরিফে পিঠে তার সামান্য ক্ষত। কাল রাতে একা ড্রাইভ করার সময় কেউ পেছনে থেকে আঘাত করেছে। তাশরিফ গাড়ি থামায়নি, থামালেই তো বিপদ। ফার্মেসির কাছে এসে নিজেই ড্রেসিং করানোর পর গাড়ি তল্লাশি করল। দেখা মিলল ছোট্ট অথচ ধারালো এক ছুরি। কেউ হয়তো মারতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। নিশানা ছুটে গিয়েছে তার। তাশরিফে পিঠ ব্যথায় টনটন করছে। ফোনটা হাতে তুলতেই দেখল ভাই লিখা। অন্য কেউ হলে হয়তো রিসিভ করা হতো না। ভাইয়ের ফোন বলে চট করেই তুলল। সালাম দিতেই তামজিদ বলল, কি অবস্থা? এই তো ভাই। ঘুমোচ্ছিস? উঠবো এখন। ও আচ্ছা শোন, আমার সন্দেহ আব্বা বাতোর উপর হামলা হতে পারে। নতুন মাল পাঠাচ্ছি দেশে, বর্ডার ক্রস করতে পারলেই ঝামেলা শেষ। বর্ডার ক্রসে ঝামেলা হবে না তো? নতুন চিনিস তোর ভাইকে? এবার তো মাল বেশি, তোর থেকে 3 বছরের অভিজ্ঞতাও বেশি আমার। জি ভাই। তৌসিফে সাথে কথা বলে রাখছি এখন। রাতে তুই নিজ থেকে ফোন দিবি, নিজে উপস্থিত থাকবি। তৌসিফ থাকাতে অবশ্য সমস্যা হবে না। তৌসিফ তালুকদার? হ্যাঁ আচ্ছা ভাই, শুনছি, দুপুরের বাবা দিকে খেয়াল রাখবি একটু। শ্বশুর আব্বা একটু সরল মানুষ, মানুষের কথায় পড়ে ভুলভাল কাজ করলে তো সমস্যা। তার মধ্যে দুপুর ঠিকঠাক কথা বলে না। ভাবি তো শুরু থেকেই এমন, ভাই নরম মানুষ তোর ভাবি। ভয় পায়। 5টা বছর ধরে দেখে দেখে রাখছি, চোখের মনি সে আমার।
রাখছি তাহলে। আম্মার সাথে কথা বলবো একটু। সালাম দিয়ে তাশরিফ ফোন রাখল। উঠে বসার চেষ্টা করল। পিঠে টান লাগতেই ওর মনে হলো জান বেরিয়ে যাচ্ছে। মুখে ব্যথাকাতুর শব্দ তুলে তাশরিফ। এই মুহূর্তে মনে পড়ে সায়রা কথা। গতকাল দেখা হলো অথচ মাথা নিচু থাকায় দেখতে পেল না। মেয়েটা যে কেন বুঝে না। যেমন ফুপু তেমন ভাইজি। ভাইজি অবশ্য নরম সরল অথচ ফুপু পা থেকে মাথার চুল ভেজে ভরপুর। কাল তো তাশরিফ ভাবল সায়রা এক চটকানা মারবে। আল্লাহ জানে মেয়েটার মনে দয়া হয়েছিল বুঝি তাই হাত তুলেনি। তাশরিফ মৃদু হাসে। আনমনে বলে, কবে আমার ঘরে উঠবে অয়রা? 3টা বছর ধরে তোমাকে পটাচ্ছি। নানাভাবে বুঝাচ্ছি। তুমি কোন ভাবেই মানছ না অয়রা। কেন মানছ না? এখন তুমি থাকলে অন্তত পিঠে নরম হাত তো বুলাতে। একটু আদর করে খাইয়ে তো দিতে। তুমি কেন বুঝো না অয়রা বয়স শুধু মাত্রই সংখ্যা। যেই সমাজের ভয় তুমি রাজি হচ্ছ না সেই সমাজ যে একদিন তোমাকেই দোরগোড়ায় দাঁড় করাবে তা কি তুমি জানো না? দুপুর তার কে বেশি অপেক্ষা করাতে না করলেও তার তাকে অপেক্ষা করাচ্ছে। খুব করে অপেক্ষা করাচ্ছে। এই যে দুপুর নাওয়া খাওয়া বাদ দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে কই তো আসে না। গতকাল শাশুড়ি আম্মা ফোন দিল। দুপুরের সাথে ঘণ্টাখানিক কথা বলল। কথা শেষ হতেই আবার শ্বশুর আব্বা ফোন দিল। দুপুর বিরক্ত হয় না, তার ভালো লাগে নতুন সম্পর্কগুলো। শ্বশুর আব্বা জানালো আজ আসবেন দেখা করতে। সেই থেকে দুপুর তাদের অপেক্ষায়। যদিও জানে আসতে 2 ঘন্টা আরও বাকি। কিছু একটা ভেবে দুপুর রান্নাঘর ঢুকল। সব রান্না শেষ। রোস্টটা দুপুর নিজ হাতে করেছে। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ডেজার্ট আইটেম কি আম্মু? সেমাই আর পুডিং করলাম। তোর আব্বু রসমালাই আর দই এনেছে সাথে মিষ্টি। ওহ, বলে দুপুর নিজ থেকেই ফিন্নি রান্না করল। ওর মা বাধা দিল না। দুপুরের মা একটু খুশিই হলেন। তার মেয়েটার ভবিষ্যৎ কি হবে তিনি জানেন না, শুধু চাইছেন সহজে ওকে নিয়ে যাক এখান থেকে। তাদের ছোট্ট একটা সংসার হোক। ভাবি, ভাবি, দুপুরের হাত থেমে গেল। তিব্বি কণ্ঠ। মানে তারা চলে এসেছে। মাথায় ওড়না টেনে দুপুর চুলা নেভালো। বেরিয়ে আসতে আসতে তিব্বি ওর হাত জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ভাবি আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো। কবে থেকে বলছিলাম আমাকে এখানে নিয়ে আসতে কিন্তু কেউ রাজি হয়নি। তুমি এবার আমাদের সাথে চলবে ঠিক আছে? দুপুর হাসল। তাজদার নামের ছোট্ট তিব্বিটা তখনও কথা বলে যাচ্ছে। তিব্বির হাত ধরেই দুপুর এগিয়ে এলো। দরজার বাইরে থাকা শ্বশুর, শাশুড়ির সাথে বাবা আর মা তখন কথা বলছে। তারা ভেতরে ঢোকা মাত্রই শাশুড়ি দুপুরকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ ওভাবেই জড়িয়ে রাখলেন তিনি। দুপুরের কপালে চুমু দিয়ে বেশ প্রশংসা করে বললেন, আমার মেয়ে, মাশা আল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। দুপুর কে তিনি আর হাতছাড়া করলেন না। নিজের সাথে জড়িয়েই রাখলেন। তিব্বি এদিক ওদিক ঘুম ঢুকল দুপুরের রুমে। গোছানো রুমটা এদিক ওদিক ঘুরল কিছুক্ষণ, অতঃপর দেখল বিছানায় ফোন রাখা। তিব্বি ফোনটা হাতে তুলে অনায়াসে তা খুলে নিল। নিজেই অবাক হল। এই যুগে এসে ফোনে লক নেই। মিচকে হাসি দিয়ে সরাসরি ভাইকে ফোন দিল। এক লাফে বিছানায় উঠল। শাহজেব হঠাৎ দুপুরের থেকে ভিডিও কল পেয়ে অবাকই হল। এই প্রথম এভাবে কল দিয়েছে দুপুর। শার্টের কলার ঠিক করে একটা টিস্যু দিয়ে মুখে ফোন রিসিভ করল। অমনি বেয়াকুফ বনে গেল যেন। তিব্বি শুয়ে আছে হাত পা ছড়িয়ে দুপুরের বিছানায়। শাহজেবে কাঁপলে ভাঁজ পড়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুই এভাবে শুয়ে আছিস কেন? নরম বিছানা ভাইয়া, মজা লাগছে। ভাবি কোথায় তোর? মা ভাবিকে শক্ত করে ধরে রেখেছে ভাই। ছাড়ছেই না। আমার তো মনে হচ্ছে ভাবি দম বন্ধ হয়ে মরে টরে যাবে। তুমি কি দেখবে? আমি কি দেখাবো? শাহজেব বিরক্ত হয়ে বলল, মা কেন ধরে রেখেছ? এমনিতেই তো গরম। সুন্দর মানুষ যে তাই বোধ হয়। কে? কে আবার? আমার ভাবি। দেখনি তুমি? শাহজেব হালকা কাশি দিল। তখনই তিব্বি চিৎকার করে ডাকল, ভাবি তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তাড়াতাড়ি এসো। দুপুর আসলো। বসল তবে এমন ভাবে যাতে শাহজেব ওকে দেখতে না পায়। শাহজেবে ভেতরটা যেন হাহাকার করে ওঠে। সম্মুখে ওর স্ত্রী বসা অথচ দেখা যাচ্ছে না। ধবধবে ফর্সা হাতটা দেখা যাচ্ছে। কাটা চামচে করে ফল তিব্বির মুখে তুলে দিচ্ছে। তিব্বিটাও কত বড় শয়তান। খাচ্ছে তো খাচ্ছে, তা আবার ভাইকে দেখাচ্ছে। শাহজেবে ভেতর ছটফট করে ওঠে। চাইলেই মুখ ফুটে বলতে পারছে না যে, একটু তাকাও দুপুর, একটু দেখি। চাইলেই বলা যাচ্ছে না। ছোট ভাই আছে, মান ইজ্জতের ব্যাপার স্যাপার। শাহজেব ক্ষুদ্র শ্বাস ফেলল। তিব্বি খেতে খেতে বলল, ভাইয়া, ভাবি কাস্টার্ড বানিয়েছে।
আনতে গেল, খাবো এখন, রাখছি তাহলে। ও শুনো না, ভাবি, আঁচলে মুখ মুছবো আজ আমি। খট করে ফোনটা কেটে গেল। সাহজেবে মাথাটায় ধপ করে আগুন জ্বলে উঠল। ছোটবেলা থেকেই ঝামেলাটা হচ্ছে। মায়ের আঁচলে মুখ মুছার অভ্যাস সাহজেবে তা দেখে ছোট্ট তিব্বিও মুখ মুছতে চাইতো। কথা হলো সবার আগে কেন সাহজেব মুছবে তা মেনে নিতে পারে না তিব্বি। তার কথা সে আগে মুছবে, অথচ এই দাবি তার আজও পূরণ হয়নি। দেখা যায় সাহজেব এখন বাসায় থাকে না, কিন্তু তখন আবার তিব্বি এসব আবদারও করে না। তার যত আবদার সাহজেব সামনে থাকলে। হিংসায় জর্জরিত সাহজেব একের পর এক কল দিচ্ছে। তিব্বি শয়তানি হেসে ফোন কেটে দিচ্ছে। কোনভাবেই ভাইয়ের কল ধরবে না সে। এদিকে সাহজেব হাতের কাজ ফেলে এভাবে অস্থির হওয়ার ওর কলিগ জিজ্ঞেস করে, স্যার কোন সমস্যা হয়েছে? সাহজেব ইশারায় বুঝায় হ্যাঁ সমস্যা হয়েছে। বেচারা এখন কি করবে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার স্যারের সামনে। কি সমস্যা তা জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছে না সে। সাহজেব না পেরে ফোন দিল মাকে। রিসিভ হতেই মা গদগদ কণ্ঠে বললেন, হ্যাঁ কাল্লু আব্বা, এই তো তোর শ্বশুর বাড়ি আছি। সাহজেবে মাথা চক্কর দিল দুটো। মা তাকে ছোট্ট থেকে আদর করে কাল্লু ডাকে। আদরের ডাক এটা, কিন্তু কার কার সামনে ডাকলো এই নামে? হায়, তিব্বি কিসের ফালুদা খাচ্ছে? ফলের নাকি তার ভাইয়ের ইজ্জতের? সাহজেব দম আটকে বলল, পাশে দুপুর আছে। হ্যাঁ, বৌমার হাতের ফালুদা এত মজা। ফোনটা ওকে দাও তো। এত মানুষের সামনে দুপুরকে ফোন দেয়ায় সাহজেবই লজ্জা পাচ্ছে। দুপুর সালাম দিতেই সাহজেব বলল, কোন ভাবেই আঁচলে তিব্বি কে মুখ মুছতে দিবে না। টুং করে তখন শব্দ হয় ফোনে। সাহজেব দেখে দুপুরের আঁচলে মুখ মুছার সময় ছবি তুলেছে তিব্বি। সেই ছবি বিশ্রী হয়েছে দেখতে। খুব বিশ্রী। সাহজেবের নজরে হাস্যোজ্জ্বল ছবিটি জঘন্য লাগল। মনে মনে বলল, কষিয়ে দুটো থাপ্পড় আমি তোর জন্য তুলা রাখলাম তিব্বি। কলিগটা তখনও বলদের মতো তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে। মেহমানদের সাথে যখন আড্ডা চলছে তখন দরজায় বেল বাজে। দুপুরের বুকে খোঁজ করে উঠে। কে এলো? তা শরীফ নয় তো? সায়রা ভাইঝির দিকে তাকিয়ে হাসিমুখে বলল, আমি দেখছি। দুপুরের শাশুড়ি বলল, দেখো ওর মামা শ্বশুর আসার কথা। বিয়ের দিন তো জ্যামে আটকে আসতে পারল না। সায়রা মাথা নেড়ে চলে গেল। মনে মনে ভাবল তাশরিফ হলে আজ কলার চেপে দুটো চর বসাবে গালে। বড্ড বেয়াদব হয়েছে এটা, ওদের জ্বালায় অতিষ্ঠ এখন সায়রা। মন চায় সব ছেড়ে গ্রামে চলে যেতে। এই শহর তাদের জন্য না। না ছিল আর না আছে। এই শহরে শুধু কান্নারা থাকে। হাসিদের জন্য এখানে জায়গা নেই। যা আছে তা মিথ্যা, শুধু মিথ্যা। দরজা খুলতেই পাঞ্জাবি পরা শ্যামবর্ণের সুন্দর পুরুষটাকে দেখে থমকালো সায়রা। পুরুষটা তাকে দেখেনি এখনো। কত হবে এই পুরুষের বয়স? 32? হ্যাঁ, তাই তো। সায়রা থেকে 2 বছরের বড় সে। সায়রা যখন 8-এ তখন সে এসএসসি দিল। গোল্ডেন পেয়ে মিষ্টি বিলি করল। কত দিন, কত ইচ্ছে, কত সুন্দর মুহূর্ত, কত আশা, কত আকাঙ্ক্ষা, কত শত স্মৃতি সায়রা খুঁজল। মানসপটে তা ঝাপসা না, আবার স্বচ্ছও না। পুরুষটা নিজেও যখন তাকালো একদম থমকে গেল। অস্পষ্ট স্বরে শুধু ডেকে উঠল তার হৃদয়। সারা। সায়রা চোয়াল শক্ত করে, মুখে হাসি ফুটায়, বলে, সায়রা আমার নাম বেআই সাহেব। ভেতরে আসুন। মাহমুদ দাঁড়িয়ে আছে পাথরের ন্যায়। তার কপালে ঘাম, হাত দুটো পাথর হয়ে আছে, নিশ্চিত না হয় কেন নাড়ানো যাচ্ছে না। বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে তামজিদ। দেশের সময় আর মালয়েশিয়ার সময়ের কিছুটা ব্যবধান। মালয়েশিয়ায় সময়টা রাত 2টা হলেও বাংলাদেশে 12টা। তামজিদ ফোন করল তৌসিফকে। রিসিভ হতেই জনের মাঝে কথোপকথন হলো। তামজিদ হেসে জিজ্ঞেস করে, ভাতিজা আর ভাতিজি কেমন আছে? তৌসিফ পাশে তাকালো। রাত বাজে 12টা অথচ বাচ্চা দুটো ঘুমাচ্ছে না। পৌষ নানান চেষ্টা করছে, ক্লান্ত হচ্ছে, অথচ বাচ্চা দুটো আজ নাছোড়বান্দা। তৌসিটা একটু চুপ করলেই তাইও কেঁদে উঠে। তৌসি, কে কোলে তুলে তৌসিফ। ছেলেকে এবার পৌষ একটু সামলাক। তৌসিফ ড্রয়িং রুমে এসে বসল মেয়েকে বুকে নিয়ে। এক হাতে পিঠ চাপড়াচ্ছে। মেয়েটা উল্টো হাতে বাবা বুক চাপড়াচ্ছে, যেন বলছে, বাবা তুমি আগে ঘুমাও। তৌসিফ হাসতে হাসতে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। জনি ভালো আছে। বলেছিলি ভাবিকে নিয়ে ঘুরে যাবি। বাচ্চা দুটো নিয়ে ভরসা পাই না দোস্ত। যমজ তো কাঁদলে একসাথেই কাঁদে, হাসলেও একসাথেই হাসে। তামজিদ মজা করে বলল, এটা কিন্তু ভালো। বিয়ে একসাথে করিয়ে দিবি। ঘরজামাই আনবো ভাবছি। আমার মেয়ে আমি কাউকে দিব না। আরেকটা তৌসিফ পেলেও না। না, এর মানে এতটা খারাপ জামাই তুই?
পৌষ, র কাছে আমি ভালো খারাপ দুই সত্তাই আছি। ওর মেহেরবানি ও আমার খারাপ মাফ করে ভালোটা মনে রাখে। তামজিদ ব্যথিত বদনে হাসে। তার দুপুরটা যদি এভাবে ভাবত, যদি তামজিদে খারাপ না দেখত, যদি শুধু ভালোটা দেখত, তাহলে এত বছরে তার কোল জুড়েও তো দুটো ফুটফুটে বাচ্চা থাকত। বয়স হচ্ছে অথচ প্রেয়সীর হৃদয় জেতা হচ্ছে না। জীবনটা এলোমেলো হচ্ছে, অনেকটা গোছানো বাকি। তামজিদ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আজ মাল যাচ্ছে, তোর জাহাজের শিপমেন্ট পাঠাচ্ছি। শুনেছি, লোক আছে আমার, চিন্তা নিস না। সব লাইসেন্স করা, তবুও তো শত্রুর তো অভাব নেই। বাকি কয়েকটা শিপমেন্ট পাঠালেই দেশে ফিরব। ওখানে তাশরিফ একা হাতে সামলাচ্ছে, আব্বাও ব্যস্ত রাজনীতি নিয়ে। তুই তো পিছু হাটে গেলি। রাজনীতি ছেড়েছি কিন্তু মাঠ না। ক্ষমতা আমার এখনো ততটাই, কিন্তু এসব ঝামেলায় জড়িয়ে বউ বাচ্চা নিয়ে শান্তি নষ্ট করতে চাই না। এই দফায়ও দীর্ঘ শ্বাসি ফেলে তামজিদ। তাদের আরও কিছুটা সময় কথা হয়। ফোন রাখতেই তৌসিফ দেখল বুকে থাকা তার রাজকন্যা ঘুম। তৌসিফ রুমে এসে দেখল তায়ুষ চুপচাপ মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তৌসিফ, বাবা বলে ডাকতেই তাকালো। ওকে ঘুম পাড়াতে গিয়ে পৌষ ঘুমিয়ে পড়েছে। এদিকে ছেলে মা কে পাহারা দিচ্ছে। দুপুর, কে আজ সঙ্গে করে নিয়ে যেতে চাইছেন সাহজেবে, বাবা। শাশুড়ি মা দুপুরকে বগলদাবা করেছেন, ছাড়ার নামগন্ধ নেই। এদিকে দুরুদুরু বুকে বসা দুপুর, ওর ভেতরে অস্থির লাগছে, কপাল ঘামছে। বাড়ি থেকে তার বের হওয়া নিষেধ। নিজের জন্য নিজেই এই নিয়ম জারি করেছে দুপুর। সেই কলেজ জীবনটা কোনোমতে পাড়ি দিতেই দুপুর এক প্রকার ঘরবন্দি। ভার্সিটিতে শুধু গিয়ে গিয়ে পরীক্ষাগুলো দেয়া হয়। আজ ওনাদের সাথে বের হতে ভয় লাগছে। তাশরিফ জানলেই তা সোজা তামজিদ জানবে। বাসায় এসে তখন নানান প্রশ্ন তাদের। কেন গিয়েছে, কোথায় গিয়েছে, কার সাথে গিয়েছে। দুপুর ঘামতে লাগলো। এতটুকু প্রশ্নের উত্তরই তো ওরা দিতে পারবে না, সেখানে বিয়ের কথা কিভাবে জানাবে তামজিদকে। 5টা বছর ধরে তার জীবন আটকা তামজিদে হাতে। দুপুর যেন এক কাঠের পুতুল, যাকে নাচানো ওয়ালা একমাত্র তামজিদ। মাঝে মধ্যে মন চায় এই রূপ জ্বালিয়ে দিতে। না থাকবে রূপ, না থাকবে তামজিদে মোহ। এমন না দুপুর তার চেষ্টা করেনি, করেছে। একবার, দুইবার, বহুবার, কিন্তু দুপুর প্রতিবার ব্যর্থ হয়েছে। চরমভাবে ব্যর্থ হয়েছে। তার এই রূপ তার গলার কাটা, এমন এক কাটা যা না যায় গেলা, না যায় উপরনো। দুপুর শুধু গলার কাটা জিয়য় রাখে, আজও রাখছে। সায়রা এসে পাশ থেকে শক্ত করে ধরল দুপুরে হাত। দৃঢ়তা নিয়ে বলল, দুপুর অবশ্যই যাবে। শ্বশুর বাড়ি ঘুরে আসুক, দেখে একটু পরিচিত হয়ে আসুক। কত সুন্দর হাসিমুখে বলল কথাগুলো। মিরাজ সাহেবের মুখে আতঙ্ক। মানুষটা মারপ্যাচ বুঝেন না, এই যে এতটা জীবন খাটুনি খাটলেন, তা দিয়ে বিশাল সম্পত্তিও করলেন। চাচাতো ভাইরা লুটেপুটে সব নিয়ে গেল। দুটো মেয়েই তার। চেয়েছিলেন তাদের ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে। সন্ধ্যার স্বামী ইফাত ভালো মানুষ, সরকারি চাকরি করছে। চট্টগ্রামেই কত কষ্টে মিরাজ সাহেব মেয়ের নামে একটা জায়গা ক্রয় করেছেন, তার মেয়ে শিক্ষিত। সেই জায়গা ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন। দুপুরটার জন্য এখনো ভয় হয়। সাহজেব যদি উঠিয়ে নিয়ে যেত তাহলে এই ভয়টা থাকতো না। দুপুরকে নিয়ে গেলে মিরাজ সাহেব বোন, মা আর বউ নিয়ে গ্রামে চলে যাবেন একদম লুকিয়ে। বোনটার গতি তিনি আজও করতে পারেননি। আজ পর্যন্ত জানে না কেউ কেন সায়রা বিয়ে করতে চায় না। জোর করলেই ফাঁসি দেয়ার অথবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ভয় দেখাবে। সবাই হাল ছেড়ে দিয়েছে তাই। এর মধ্যে চেয়ারম্যানের ছোট ছেলে ওকে জ্বালাতন শুরু করেছে। সায়রা থেকে 3 বছরের ছোট সে। সরাসরি নিজে এসে প্রস্তাব দিয়েছিল 3 বছর আগে। কেউ কিছু বলার আগেই সায়রা ধমকে বের করেছে। চেয়ারম্যান সাহেব ঠান্ডা মাথায় গরম ড্যাগে বাড়ি দেয়া মানুষ। এই পর্যন্ত যতবার দেখা হয়েছে ততবারই মিরাজ সাহেবকে দেখে হেসেছেন, বাড়ি দাওয়াত করেছেন। মিরাজ সাহেব তখন মাথা নিচু করে রাখেন। তার ছোট মেয়েটার জীবন চেয়ারম্যানের বড় ছেলে নরক করে ছেড়েছে। মাহমুদ এক ধ্যানে তাকিয়ে আছে। সায়রা প্রতিটি পদক্ষেপ যেন ও লক্ষ্য করছে। দুপুরের মাচা এগিয়ে দিলেন তাকে। মাহমুদ লক্ষ্য না করাতে নিজে কাপটা নড়বড়ে করে নিজের হাতে ফেলল। ধোয়া উড়া গরম চা। মাহমুদ হাত ছাড়ে। দুপুরের মা ব্যস্ত হলেন। মাহমুদ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। মিরাজ সাহেব হড়বড় করে বললেন, সায়রা বেয়াইকে বাথরুমে নিয়ে যা। সায়রা খুব স্বাভাবিকভাবে এগিয়ে গেল। মাহমুদ তার পেছনে। বেসিনে হাত দিয়ে কল ছেড়ে রেখেছে মাহমুদ। সায়রা যেতে নিলেই বলে উঠল, বার্নাল ক্রিম হবে? না। কাটকাট উত্তর সায়রা। মাহমুদ ব্যাকুল চোখে তাকিয়ে রয়। বলে, তুমি ভালো আছো সায়রা? দেখে খারাপ মনে হচ্ছে আপনার।
এখনো আগের মতোই আছো তুমি। জেদি, দূরদৃষ্টি সম্পূর্ণ। আপনি অবশ্য আগের মতো ঠকবাজ আছেন কি না তা আমার দূরদৃষ্টি বলতে পারছে না। মাহমুদে দৃষ্টি নত হয়। করুণ স্বরে ডাকে, সারা। সারা ডাকবেন না মাহমুদ। সেই অধিকার আপনার নেই। ছিল তো। নিজ হাতে গলা টিপে হত্যা করেছিলেন আপনি তা। বউ, বাচ্চা নিয়ে সুখে আছেন তাই থাকুন। সায়রাকে ঘাটতে আসবেন না। সংসারে আগুন লাগিয়ে দিব। তাণ্ডব চালাতে গিয়ে দুবার ভাবব না যে আমার ভাইঝির মামাতো শ্বশুর আপনি। মাহমুদ দৃষ্টি তুলে না। সায়রা চলে যায়। মাহমুদ এক পলক দেখে, নরম মেয়েটা এতটা কঠিন কিভাবে হলো? সেদিন কি মাহমুদ খুব খারাপ করেছিল? দুপুর কে রাতের অন্ধকারে শ্বশুর বাড়ি নেয়া হলো। সায়রা ভাইঝিকে শক্ত করে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, ভয় নেই ফুপি আছি। তুমিও চলো না ফুপি। চুপ, দাঁত ব্রাশ বাথরুমের ভেতরই করবি। আচ্ছা, 2 দিন পর নিয়ে আসবে ভাই গিয়ে। ফোন দিবি পৌঁছে। দুপুরে রমা কোনায় দাঁড়িয়ে মেয়ে বিদায় দিলেন। আচ্ছা, তার সাথে মেয়েটার দূরত্ব কি খুব বেশি হয়ে গেল? আজও সন্ধ্যা, সাথে তৈরি হওয়া সম্পর্ক দুপুরে সাথে কেন হলো না? দোষটা মূলত কার তিনি জানেন না। সেই সময় সন্ধ্যাকে সামলাতে গিয়ে হাতছাড়া হয়ে গিয়েছে তার দুপুর। দুপুরে মনটা গাড়িতে ভয়ে কুকড়েছিল। এই বুঝি তাশরিফ এসে গাড়ি থামালো, কিন্তু আজ তাশরিফ এখানে নেই। চেয়ারম্যান বাড়িটা আজ নিস্তব্ধতায় ঘেরা ছিল। দুপুর ভাবল যাকেই দফায় বাঁচা গেল। তিব্বি ভাবির হাত ধরে টান দিল। দুপুর তাকাতেই হাসিমুখে তিব্বি বলল, আমরা চলে এসেছি ভাবি। দেবরের হাত ধরে গৃহপ্রবেশ হলো দুপুরের। শাশুড়ি মা আদর করে দিয়ে বললেন, রুমে গিয়ে মুখ হাত ধুয়ে ফেলো মা। যা লাগবে সোজা আমাকে বলবে। আর হ্যাঁ, একা ঘুমাতে কি ভয় পাও? আমি আসবো সাথে। দুপুর তাকালো শ্বশুরের দিকে। তার মুখটা শুকিয়ে আছে যখনই শুনেছে শাশুড়ি মা দুপুরের সাথে থাকবে। দুপুরের মায়া হলো। বলল, একাই ঘুমাতে পারবো আন্টি। রাতে ভয় পেলে ডাকবে ঠিক আছে? আমি দেখে যাব একটু পরপর। তিব্বি ভাবির হাত ধরে নিয়ে এলো ভাইয়ের রুমে। দরজা খুলতেই দুপুরের নাকে ঠেকলো অদ্ভুত এক ঘ্রাণ। অর্ধ চেনা ঘ্রাণটা তীব্র হলো যখন ভেতরে ঢুকলো ও। সাহজেব যেদিন প্রথম থাকলো ওদের বাসায় সেদিন এই ঘ্রাণটা এসেছিল ওর নাকে। চন্দনের মতো কিছুটা সাথে মিশ্রিত বেলির সুবাস। দুপুর এদিক ওদিক তাকিয়ে দেখল, কাঠের একটা আলমারি পাশেই ড্রেসিং টেবিল। খাটটা জনের জন্য পারফেক্ট। সাইড টেবিলটায় শাশুড়ি মা এসে পানির জগ রেখে গেলেন। দুপুর জানালা খুলে দিল। বাইরে উঠান দেখা যাচ্ছে। তিব্বি ভাবির হাত ছেড়ে বলল, ভাবি ভাইয়াকে কি ফোন দিব? দরকার নেই, আজ রাতে আমরা মজা করব অনেক। দুপুর কিছু বলার আগেই শাশুড়ি মা এসে ধমকে নিয়ে গেলেন ওকে। কাল স্কুল আছে। এদিকে তিব্বি কথা না শুনে দুপুর কে জ্বালাচ্ছে এটা ভেবেই ওকে নিয়ে চলে গেলেন। দুপুর বসল বিছানায়। তাদের মতোই মধ্যবিত্ত পরিবারের একটা রুম, অথচ দুপুরের ভেতরে অদ্ভুত অনুভূতি হচ্ছে। ওর ইচ্ছে ছিল দুপুরে বিয়ে করে দুপুর বেলা স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি আসবে, কিন্তু আফসোস তা সম্ভব হয়নি। ইহকালে তা আর সম্ভব না। দুপুরের মন খারাপ হলো। উঠে মুখ ধুয়ে ব্যাগ থেকে একটা শাড়ি বের করল। তাঁতের শাড়ি। গোলাপি শাড়িটা সুন্দর করে গায়ে জড়ালো দুপুর। জানালা দিয়ে বাইরে উকি দিল। উঠানে চাঁদের আলো পড়েছে। দুপুর হতাশ হয়ে বলল, আমার কালো চাঁদটা কেন আজ আমার আকাশে উঠল না? ওই মুহূর্তে ফোন বাজে। দুপুর দেখে দুলাভাই লিখা তাতে।